মানে একেবারে পুরো বন্ধই হয়ে গেছে। কংগ্রেসের আমলে চাকরি 10% দেওয়া হয়েছে, বামপন্থী আমলে মানে 2% দেওয়া হয়েছে, তৃণমূল আমলে 0% চাকরি নেই। দেখুন আজকে পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে মানুষ। কেন যাচ্ছে? কারণ কি? লেবার শ্রেণীর মানুষ, তারা পশ্চিমবাংলায় কাজকাম করে খেটে পয়সা পাচ্ছে না, খেতে পাচ্ছে না, মজুরি নেই, কর্ম নেই, না থাকার জন্য তারা চলে যাচ্ছে। খালি 4% যাচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ চলে যাচ্ছে, সেখানে যেয়ে তারা অনেক মারাও যাচ্ছে, মারাও গেছে এর আগে। এবং ছোটোখাটো শিল্প কি বলেন, আপনার কর্ম এগুলো দরকার আছে। যেটি ছোটোখাটো শিল্প হতো আজকে দেশের উন্নয়ন হতো, এই মানুষগুলো আজ বিদেশে যেত না। এটা রাজ্য সরকার করার দরকার ছিল, তেনার এটা করা কর্তব্য, এটা আমরা চাই, কিন্তু এই কাজগুলো হচ্ছে এত। অব্র যেমনটা বলছিলেন রাধামোহন বাবু, তেলের দাম কমেনি ইত্যাদি অনেক লজিক, তাই জন্য তৃণমূল থেকে দলদাস করে রাখা হচ্ছে। ইব্রাহিম সিদ্দিকী বলছেন, আমি বলছি না, তহা সিদ্দিকী বলছেন যদি বলি উন্নয়ন হয়েছে তাহলে বেইমানি করা হবে। আজ বিজেপির আমি স্ট্যান্ডটা জানতে চাইছি। তৃণমূলের মুখোশটা যদি খুলছে, তৃণমূলের মুখোশটা যদি খুলছে, যেখানে সংখ্যালঘুরা বলছেন যে কোনো উন্নয়ন হয়নি, আজ বিজেপি স্ট্যান্ডটা কি? কেন তোমরা হিন্দুদের জন্য উন্নয়ন করনি বলে এমনটা হয়েছে বলে বলছেন রাধামোহন বাবু? আমি প্রথমেই বলি, রাধামোহন দা আজকে খুব তিরিং বিরিং করে নাচছেন, উনি কাউকেই বলতে দিচ্ছেন না, বলতে দেবেনই বা কেন। উনি এখন হাইকোর্ট ছেড়ে মোটামুটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পেরিয়ে মার্সের কোর্ট অফ জাস্টিসে কিন্তু প্র্যাকটিস করেন বোধহয়। খালি আমি রাধামোহন দাকে মনে করিয়ে দিই, রাধামোহন দা আপনি যখন বিজেপিতে ছিলেন এবং আপনি যখন ভারত সরকারের আইনজীবীদের প্যানেলে ছিলেন, তখন আপনার এই জ্ঞানের বাণীগুলো মনে পড়েনি। ভারত সরকারের আইনজীবীদের প্যানেল থেকে বেরিয়ে গিয়ে তারপর আপনার এই জ্ঞানের বাণীগুলো মাথায় আসছে কি হলো? এবার চুপচাপ বসে থাকুন, অনেক এখানে প্যানেলে সবাই আছে, চুপচাপ আমাদের বড় বড় আচ্ছা রাধামোহন দা আসি হয়ে গেছে আপনার অনেকগুলো হয়ে গেছে আমাদের প্যানেলে আছে, সেটা বলো দিন। বিজেপিতে গেলে বুঝলাম, আমি আসি, আপনাকে সময় দেব, মনে পড়েনি, আপনাকে সময় দেব, বলুন। হ্যাঁ, বিশাল জ্ঞানী প্যানেলে, হ্যাঁ বিশাল জ্ঞানী, আপনি পার্সোনাল অ্যাটাক না, একা করে পার্সোনাল আমাকে বলুন। এখন পিপি প্যানেলে আছে, বিষয়টা হচ্ছে এটা বলো, তৃণমূল এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে কাজী নজরুল ইসলাম কিন্তু আজকে ইসলামিক পপুলেশনের আইকন নয়, তাদের আইকন হচ্ছে ফিরহাদ হাকিম বা ওই হুমায়ুন কবিরের মতো লোকগুলো। তৃণমূল কংগ্রেস এই বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে মাইনরিটি অ্যাফেয়ার্স আর মাদ্রাস এডুকেশনের বাজেট কি রেখেছে শুনবেন? 5,602 কোটি। আগের বছরের বাজেট কি ছিল শুনবেন? 5,530 কোটি। এবার আমার মৌলিক প্রশ্ন হচ্ছে, এই যে এত টাকা বাজেট রেখেছে, যেটা কিন্তু নর্থ বেঙ্গলের উন্নয়নের বাজেটের সঙ্গে আরো 4-5টা বাজেট যদি ধরে নেন তার থেকে বেশি। এবার মৌলিক প্রশ্ন হচ্ছে, টাকাটা গেল কোথায়? এই টাকাটা গেল কোথায়? এই অনুযায়ী উন্নয়ন কি মুসলমানদের হয়েছে? এই প্রশ্ন মুসলমানদের নিজেরা করতে হবে। আরেকটা কথা বলি, দেখুন 10,000 খারিজি মাদ্রাসাকে এই রাজ্য সরকার কিন্তু অনুমোদন দিয়েছে, খারিজি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছে, কিন্তু যেই খারিজি মাদ্রাসা থেকে এনআইএ রিপোর্ট বলছে জঙ্গি তৈরি হয়। আর খালি অনুমোদন না, দর্শক বন্ধুরা আপনারা ভাবুন, ফ্রিতে ট্যাব, সাইকেল, স্কলারশিপ দেওয়া হচ্ছে, কিন্তু আপনি যদি খারিজি মাদ্রাসায় আপনার বাচ্চাকে পাঠান তার ফিউচার কিছু নেই, কারণ তাদের কিন্তু ওই ডিগ্রি নিয়ে কোথায় তারা উচ্চ জায়গায় পড়াশোনা করতে পারবে না, কোনো ইউনিভার্সিটিতে যেতে পারবে না, কোনো কলেজে যেতে পারবে না। আমি যদি ভুলে আমাকে ধরিয়ে দিই, তাহলে এই খারিজি মাদ্রাসা যেখানে এনআইএ বলছে এদের এখানে জঙ্গি তৈরি করার একটা মডেল রয়েছে, তাদেরকে অনুমোদন দেওয়ার এই পার্সগুলো দেওয়ার অর্থটা কি? এটা কি মুসলমান উন্নয়ন? আমার প্রশ্ন হচ্ছে, সিমির ফাউন্ডারকে রাজ্যসভায় পাঠানো এবং দেগঙ্গার রায়েটের একজন মূল অভিযুক্তকে লোকসভার ক্যান্ডিডেট করাটা কি মুসলমানদের উন্নয়ন, নাকি সামগ্রিকভাবে উন্নয়ন করা হবে? এই প্রশ্ন কিন্তু মুসলমান সম্প্রদায়ের কাছেই আমি রাখছি। আমি একটা কথা বলি, ফিরহাদ হাকিম বারবার কিন্তু বিভাজনের রাজনীতি করেছেন, একাধিকবার হিন্দুদেরকে উনি হার্ট করেছেন, অসম্মান করেছেন। কই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো স্টেপ নেননি, যখন হুমায়ুন কবির গতকালও ভুলভাল স্টেটমেন্ট দিয়েছেন, ফিরহাদকে গোপনে বারণ করেছে, গোপনে আমি বারণ করে দিয়েছি, এদের সব গোপনে। হুমায়ুন কবির যখন একের পর এক স্টেটমেন্ট করে গেছেন, গতকালও স্টেটমেন্ট করেছেন, ডেকেছে, গোপনে ডেকেছে। আমার বক্তব্য হচ্ছে, এদের মুসলমান উন্নয়নের মডেলটা হবে এবিটি। আনসারুল্লাহ বাংলা টিমের যে মাথা জসিমউদ্দিন রহমানি, উনি
বাংলাদেশে বসে বসে ওনার মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী এবং উনি এমন কাজ করছেন যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করা যাবে। এই ডিরেক্ট কল জসিমউদ্দিন রহমানি নামক এই লোকটি যে সন্ত্রাসবাদী সে কিন্তু দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার মানে যারা বিচ্ছিন্নতাবাদী, যারা সন্ত্রাসবাদী, তারা কিন্তু বুঝতে পারছে যে এই সরকার আসলে মুসলমান উন্নয়নের কাজ করছে না, বিভাজনের কাজ করছে। এবার আমি সামগ্রিকভাবে আমাদের বাংলার জনগণের কাছে প্রশ্ন রাখছি, এত টাকা বাজেট আমি বললাম, সেই অনুযায়ী কাজটা কি হয়েছে, নাকি খালি মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে? এটাই হচ্ছে মৌলিক প্রশ্ন। আমি অশোকদার কাছে যাওয়ার আগে তুমি একটা বাজেটের কথা বলছিলে, এত হাজার কোটি টাকা মঞ্চে দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী যখন মঞ্চে বসে রয়েছেন তখন নুরুল্লাহ সিদ্দিকী বললেন এই রাজ্যে কোনো মাদ্রাসাই তৈরি হচ্ছে না, সেরকমভাবে মাদ্রাসা নেই। কি বললেন তিনি, শুনুন। আমি 21 সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি 10 দফা পাঠিয়েছিলাম যে এই দাবি আমাদের আপনি একটু মানবেন। তার মধ্যে 1 নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে, তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক। এটা আমি বহুদিন ধরে বলে আসছি। আর বিশেষ করে পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন। আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে। এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে। এগুলোর দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন। যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা, আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে, অনেক দাবি আছে। আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরও আমাদের কথা বলতে পারি, সেই সুযোগটাও করে দেবেন। অশোকদা, গতকাল কংগ্রেসের তরফ থেকেও একটি দল গিয়েছিল এবং সেখানে শুভঙ্কর বাবু নিজেও ছিলেন। অধীর রঞ্জন চৌধুরী পরে বললেন যে কংগ্রেস কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি, তৃণমূল উদ্দেশ্য নিয়ে গিয়েছে। আজ সেখানের যারা সংখ্যালঘু তারা খোলাখুলি বলছেন যেখানে 10 বছর বাদে কেন এসেছেন মানুষ বুঝতে পারছে। আসলে কি কংগ্রেসও 10 বছর, কংগ্রেস কত বছর বাদে গেছে আমি জানি না, কিন্তু উদ্দেশ্যটা কি সেম? ঠিক ভোটের আগে বারবার তাদের সঙ্গে দেখা করতে যাওয়া 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, আপনাদের কি স্ট্যান্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুভ নিয়ে, এই গোটা বিষয়টি নিয়ে বলুন। কংগ্রেস সম্পর্কে ফুরফুরা শরীফের পীরজাদারা কি বলেছেন আপনারা একটু আগে বাইট শুনিয়েছেন, আমি শুনলাম। ইব্রাহিম সিদ্দিকী 10% বলেছেন কংগ্রেস সরকারের আমলে 10% চাকরি সংখ্যালঘু মুসলিমরা পেয়েছে, ক্রমশ সেটা হ্রাসমান হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যাকে নিয়ে ফুরফুরা শরীফের অন্যতম প্রতিষ্ঠাতা দাদা হুজুর একজন সমাজ সংস্কারক ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন, সামাজিক প্রগতির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তো সেই ফুরফুরা শরীফকে রাজনীতির আখড়া বানিয়েছে এ রাজ্যের তৃণমূল। এটা নিয়ে আর দ্বিমত থাকার কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঠিক যেখানে মানুষের রুটি রুজি, চাকরি, কর্মসংস্থান, বেকারত্ব এইসব নিয়ে আলোচনা হওয়া দরকার, যেখানে ফসলের ন্যায্য মূল্য নিয়ে আলোচনা হওয়া দরকার, যেখানে নয়া শ্রম আইনের ব্যর্থতা নিয়ে আলোচনা হওয়া দরকার, সেখানে এই সমস্ত কিছুকে বাদ দিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কি হচ্ছে? গত কয়েকদিন আগে গেল 14ই মার্চ, যে নন্দীগ্রামকে কেন্দ্র করে ক্ষমতায় আসলো তৃণমূল। আপনি ভাবুন, যে নন্দীগ্রামে নাকি মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু, সেই নন্দীগ্রামে এই এতগুলো বছরে একটা কোনো উন্নয়নের কাজ হলো না। আজকে নন্দীগ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একজন বলছেন, মাননীয়া বলছেন জগন্নাথ মন্দির করবেন দীঘায়, আর আরেকজন বলছেন নন্দীগ্রামে শুভেন্দু বলছেন রাম মন্দির করবার। ওদিকে ওই ভরতপুরে দাঁড়িয়ে এই হুমায়ুনের মতো লোক বলছে বাবরি মসজিদ করবে। ছেলে খেলা হচ্ছে নাকি? দেখি ছেলে খেলা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।